Hello students, welcome to the channel History Class with Notes. Today I will discuss about chapter 1, that is Medieval Europe, Rise and Spread of Christianity. In my previous class I already discussed the rise of Christianity. Today I will discuss about the spread of Christianity. আগের ক্লাসে অলরেডি তোমরা তোমাদের ইতিহাস বইয়ের যে প্রথম চ্যাপ্টার, তার মানে মিডিয়াভেল ইউরোপ, রাইস অ্যান্ড স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি এর একটি পার্ট অর্থাৎ রাইস অফ ক্রিশ্চিয়ানিটি অলরেডি আলোচনা করা হয়েছে। আজ আমরা আলোচনা করব স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। পিটার, অ্যান অ্যাপোস্টল অফ জেসাস, অ্যান্ড পোল, এ জিউস, আর রিমেম্বার্ড ফর দেয়ার ওয়ার্ক ফর দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। পিটার, যে ছিলেন জেসাস ক্রাইস্টের একজন ডিসিপল বা খ্রিস্টান ধর্মের একজন প্রচারক, এবং পোল, যিনি ছিলেন জিউস এবং খ্রিস্টান ধর্মের কঠোর বিরোধী, কিন্তু পরবর্তীতে তিনিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং পিটার এবং পোল তাদের কাজের মাধ্যমে খ্রিস্টান ধর্মকে চারিদিকে সর্বত্র ছড়িয়ে দেন। পিটার ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ফাউন্ডেশন রক of Christianity. Christians regarded him as the first pope of Roman Catholic Church. He established Christian churches throughout the Roman Empire, including Europe and Africa. Peter, যিনি খ্রিস্টান ধর্মের ফাউন্ডেশন রক রেখেছিলেন, এবং তাকেই বলা হচ্ছে ফার্স্ট পোপ অফ রোমান ক্যাথলিক চার্চ। তিনি রোমান সাম্রাজ্য তথা ইউরোপ, আফ্রিকা সর্বত্র অনেকগুলো খ্রিস্টান চার্চ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট পয়েন্ট, ক্রিশ্চিয়ানিটি ইন রোমান এম্পায়ার। দ্য আর্লি ক্রিশ্চিয়ানস সাফার্ড গ্রেটলি আন্ডার দ্য রোমান এম্পায়ার বিকজ অফ দেয়ার রিলিজিয়াস বিলিফস। দ্য ক্রিশ্চিয়ানস ওয়ার টর্চার্ড অ্যান্ড বার্নড অ্যালাইভ অর থ্রোন ইন ফ্রন্ট অফ ওয়াইল্ড অ্যানিমেলস ইন অ্যাম্পিথিয়েটার্স। প্রথম দিকে খ্রিস্টানদের অবস্থা মোটেই ভালো ছিল না। রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের উপরে বিভিন্নভাবে, খ্রিস্টান ধর্মের যারা অনুরাগী ছিলেন তাদের বিভিন্নভাবে টর্চার করা হতো, এমনকি অ্যাম্পিথিয়েটারে তাদের বন্য পশুর সঙ্গে লড়াইয়ে নামিয়ে দেওয়া হতো। দ্য অপারেশন অফ ক্রিশ্চিয়ানস কন্টিনিউড টিল কনস্টান্টাইন বিকেম দ্য এম্পায়ার অফ দ্য রোমান এম্পায়ার ইন 306 AD. He got converted to Christianity and also declared it দ্য অফিসিয়াল রিলিজিয়ন অব দ্য রোমান এম্পায়ার। এই যে রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের উপর নির্যাতন, অত্যাচার, সেটি সম্রাট কনস্টান্টাইনের সিংহাসনে বসার আগে পর্যন্ত বহাল ছিল। অর্থাৎ 306 খ্রিস্টাব্দে কনস্টান্টাইন যখন সিংহাসনে বসেন, যখন রোমান সিংহাসনে বসেন, তখনই খ্রিস্টানদের এই যে নির্যাতন, অত্যাচার, সেটির বন্ধ হয়। কনস্টান্টাইন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি খ্রিস্টান ধর্মকে অফিসিয়াল রিলিজিয়ন হিসেবে ডিক্লেয়ার করেন। কনস্টান্টাইন ইউনিফাইড দ্য ইস্টার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন রোমান এম্পায়ার্স অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট ক্রিশ্চিয়ান রোমান এম্পায়ার। কনস্টান্টাইন পূর্ব এবং পশ্চিম যে রোমান সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্যকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি হয়েছিলেন এই ঐক্যবদ্ধ রোমান সাম্রাজ্যের প্রথম খ্রিস্টান সম্রাট। কনস্টান্টাইন গ্রান্টেড প্রিভিলেজেস টু দ্য ক্লার্জি, promoted the Christians to high-ranking offices, endowed the church with land and abolished crucifixion. কনস্টান্টাইন তিনি যারা ক্লার্জি ছিলেন, যাজক অভিজাত ছিলেন, তাদেরকে প্রিভিলেজ দিয়েছিলেন, তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং চার্চগুলিকে জমিদান করেছিলেন, এবং ক্রুসিফিকশন, যেটি ক্রুশবিদ্ধ করে দিয়ে যে মৃত্যুর সিস্টেম চালু ছিল, সেটিকে তিনি অ্যাবলিশ করেছিলেন, বন্ধ করেছিলেন। কনস্টান্টাইন মার্কড এ মেজর টার্নিং পয়েন্ট ফর দ্য রোমান গভর্নমেন্ট অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম দ্য এম্পায়ার ডাউন টু দ্য লোয়েস্ট স্লেভ অল শেয়ার্ড দ্য ক্রিশ্চিয়ান ফেথ। কনস্টান্টাইন রোমান শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সম্রাট থেকে শুরু করে একদম লোয়েস্ট স্লেভ যারা ছিল সবার মধ্যে এই খ্রিস্টান ধর্ম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন।
Constantine started the custom of observing Sunday as a Christian holiday, Sabbath. অর্থাৎ কনস্টান্টাইন সানডেকে অর্থাৎ রবিবারকে খ্রিস্টানদের হলিডে হিসেবে অবজার্ভ করার প্রথা শুরু করেছিলেন এবং নাম দেওয়া হয়েছিল সাব্বাত। সেন্ট পিটার্স চার্চ ইন রোম বিকেম দ্য রিলিজিয়াস হেডকোয়ার্টার অব দ্য খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড। দ্য বিশপ অব সেন্ট পিটার্স চার্চ বিকেম দ্য পোপ। রোমের যে সেন্ট পিটার্স চার্চ ছিল সেটি খ্রিস্টান বিশ্বের রিলিজিয়াস হেডকোয়ার্টারে পরিণত হয়েছিল এবং সেই সেন্ট পিটার্স চার্চের যে বিশপ ছিলেন, যে ধর্মগুরু ছিলেন, তিনি পোপে পরিণত হন, অর্থাৎ সারা বিশ্বের খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুতে পরিণত হন। নেক্সট পয়েন্ট, ইমার্জেন্স অফ কনস্টান্টিনোপল অ্যাজ নিউ ক্যাপিটাল। The Roman Emperor Constantine built a new imperial capital at Byzantium on the Bosphorus in 330 AD. The city was renamed Constantinople for him. রোমান সম্রাট কনস্টান্টাইন তিনি বাইজান্টিয়ামে একটি নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন 330 খ্রিস্টাব্দে এবং তার নাম অনুসারে, অর্থাৎ সম্রাটের নাম ছিল কনস্টান্টাইন এবং সেই অনুসারে তার প্রতিষ্ঠিত যে ক্যাপিটাল, তার প্রতিষ্ঠিত যে রাজধানী, সেটিরও নাম করা হয় কনস্টান্টিনোপল। অর্থাৎ কনস্টান্টিনোপল নামকরণটি কে করেছিলেন? রোমান সম্রাট কনস্টান্টাইন। দ্য বাইজান্টাইন Empire with Constantinople continued to exist till 1453 AD before being captured by the Ottoman Turks. এই যে বাইজান্টাইন সাম্রাজ্য, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, সেটি টিকে ছিল 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত, যতক্ষণ না অটোমান তুর্কিরা সেটিকে ক্যাপচার করেছিল। অর্থাৎ 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আসার আগে পর্যন্ত এই বাইজান্টাইন সাম্রাজ্য টিকে ছিল, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল রিমেইন্ড দ্য লিডিং সিটি অফ দ্য খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড ইন সাইজ, ওয়েলথ অ্যান্ড কালচার। এই যে কনস্টান্টিনোপল, সেটি একটি লিডিং সিটিতে পরিণত হয়েছিল, খ্রিস্টান বিশ্বের কাছে একটি লিডিং সিটিতে পরিণত হয়েছিল। অর্থাৎ সাইজ, ওয়েলথ, কালচার সমস্ত দিক থেকে খ্রিস্টান বিশ্বের কাছে একটি লিডিং সিটি, একটি উন্নত শহরে পরিণত হয়েছিল। দ্য চার্চ অফ হাগিয়া সোফিয়া বিল্ড by Justinian I in Constantinople was an example of it. Trade and commerce flourished in this new capital. বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যেখানে রোমান সম্রাট জাস্টিনিয়ান I তিনি এই যে হাগিয়া সোফিয়া নামে যে চার্চ প্রতিষ্ঠা করেছিলেন, সেটি ছিল রোমান সভ্যতা সংস্কৃতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই সময় ট্রেড এবং কমার্সেরও যথেষ্ট উন্নতি ঘটেছিল। ফরেন ইনভেশন, বৈদেশিক আক্রমণ। দ্য সিটি অফ রোম ওয়াজ স্যাকড বাই দ্য ভিসিগোথস ইন 410 AD and by the Vandals in 455 AD, leading to the disintegration of the Roman authority and the fall of the Roman Empire. After the Roman Empire fall in 476 AD, the Visigoths adopted Christianity. তোমরা আগেই জেনেছো যে রোমান সাম্রাজ্যের দুটো পার্ট ছিল, একটি ছিল ইস্টার্ন রোমান এম্পায়ার আর একটি ছিল ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। এই যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্য, সেটি বিভিন্নভাবে বৈদেশিক আক্রমণের ফলে, যেমন 410 খ্রিস্টাব্দে ভিজিগথসদের আক্রমণ, 455 খ্রিস্টাব্দে ভ্যান্ডালসদের আক্রমণ প্রভৃতি, এগুলি রোমান সাম্রাজ্যের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং তার ফলেই দেখা যায় যে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এবং এই যে বৈদেশিক আক্রমণকারী যারা ছিল ভিজিগথস, তারা খ্রিশ্চানিটি গ্রহণ করেছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। ডিক্লাইন অফ দ্য অ্যানসিয়েন্ট রোমান এম্পায়ার। এই যে এত বড় রোমান সাম্রাজ্যের যে পতন ঘটেছিল, কেন ঘটেছিল? অনেকগুলো কারণ ছিল। কারণগুলো কি কি? কনস্ট্যান্ট ওয়ারফেয়ার রিকোয়ার্ড দ্য মেনটেনেন্স অফ এ হিউজ আর্মি, হেন্স দ্য মিলিটারি এক্সপেন্ডিচার ইনক্রিজড। রোমান সাম্রাজ্যের যে এত বড় আর্মি ছিল, সেই আর্মির মেনটেনেন্স বাবদ একটা ভালো খরচ ছিল, সেই খরচের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহ করা বা খরচ মেনটেন করা, সেটি রোমান সম্রাটদের পক্ষে সম্ভব হয়নি। দ্য গভর্নমেন্ট ওয়াজ থ্রিটেন্ড বাই ব্যাংক্রাপ্টি
Due to the high cost of defense of the empire, Roman currency was devalued. এই যে রোমান সাম্রাজ্যের ডিফেন্সের ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে বা সৈন্যবাহিনীর ক্ষেত্রে যে এত বেশি পরিমাণে খরচ, সেই খরচ এর সংকুলান করতে পারেননি রোমান সম্রাটরা, এবং তখন রোমান যে কারেন্সি, যে মুদ্রার ভ্যালুটাও অনেকটাই কমে গিয়েছিল। Number 3, the invading tribe gained the knowledge of Roman style of warfare as they served in the Roman army. Thus, the Visigoths led to an ex-army soldiers. Alaric invaded Rome. ইনভেডিং ট্রাইবসগুলো ছিল, অর্থাৎ বাইরে থেকে যারা আক্রমণ করেছিল, তারাও রোমান সাম্রাজ্যে এসে নিয়ে রোমানদের যে যুদ্ধ পদ্ধতি সেটি বুঝে নিয়ে তারাও একটি উন্নত মানের এক্স আর্মি দিয়ে একটি সৈন্যবাহিনী তৈরি করেছিল, এবং সেই এক্স আর্মির যে সৈন্যবাহিনী অর্থাৎ অ্যালারিক, তারা রোমান সাম্রাজ্য আক্রমণ করে। নেক্সট, আনএমপ্লয়মেন্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাসেস ওয়াজ অ্যানাদার কজ ফর দ্য ডিক্লাইন অফ দ্য রোমান এম্পায়ার। রোমান সাম্রাজ্যের মধ্যে বেকারত্বের পরিমাণ বেকারত্ব বৃদ্ধি পায়, এবং বেকারত্ব বৃদ্ধি পাওয়াতে যে ওয়ার্কিং ক্লাস, তাদের কাছে কোনো কাজ ছিল না, এটিও রোমান সাম্রাজ্যের পতনের জন্য একটি বড় কারণ। দ্য ভ্যালুস, দ্য আইডিয়াস, দ্য কাস্টমস অ্যান্ড দ্য ট্র্যাডিশন অফ দ্য রোমানবাসীদের যে ভ্যালু, আইডিয়ালস, কাস্টম, ট্র্যাডিশন ছিল, সেগুলোরও পতন ঘটেছিল, সেগুলোরও অধঃপতন ঘটেছিল। হার্শ ট্রিটমেন্ট ফর slaves led to the rebellion which weakened the empire. রোমান সাম্রাজ্যের একটি বড় অংশ ছিল স্লেভস বা দাস। এই দাসদের উপরে অত্যাচার অনেক বেশি বেড়ে গেছিল। এই দাস বা কৃতদাসদের এই যে অসন্তোষ, সেটিও রোমান সাম্রাজ্যের পতনের জন্য একটি বড় কারণ। অ্যাকচুয়ালি তখন রোমানবাসীরা পুরোপুরি এই দাসদের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল, এবং রোমের সাধারণ মানুষেরা বা যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত ছিল, তারা কোনো কাজই নিজে করতেন না, এবং সম্পূর্ণভাবে তারা দাসদের উপর নির্ভরশীল ছিলেন, এবং দাসদের দিয়ে এই কাজগুলো করানোর জন্য তারা বিভিন্নভাবে দাসদের উপরে জোর জুলুম করতেন, অত্যাচার করতেন। সেটিও এই রোমান সাম্রাজ্যের পতনের জন্য একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। The oppressed people of Rome were attracted towards Christianity, which preached equality and love for human being. এই যে রোমের সাধারণ মানুষ, যারা অপ্রেসড ক্লাস, যারা পিছিয়ে পড়া, যারা শোষিত, অত্যাচারিত, তারা এই খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই খ্রিস্টান ধর্মে বলা হয়েছিল কি, ইকুয়ালিটির কথা, ভালোবাসার কথা, এবং এই ভালোবাসার কথা শুনে, ইকুয়ালিটির কথা শুনে তারা আকৃষ্ট হয়েছিলেন। ফরেন ইনভেশনস had been another reason for the decline of Roman Empire. ফরেন ইনভেশন বা বাইরের আক্রমণ, বহিঃশত্রুর আক্রমণ রোমান সাম্রাজ্যের পতনের জন্য আরেকটি বড় কারণ। বাইজেন্টাইন এম্পায়ার ওর ইস্টার্ন রোমান এম্পায়ার। আগে বলা হলো যে রোমান সাম্রাজ্যের দুটো পার্ট, ইস্টার্ন রোমান এম্পায়ার এবং ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। ওয়েস্টার্ন রোমান এম্পায়ার যেটি 476 এডিতে অর্থাৎ 476 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যায়, কিন্তু আরেকটি যেটি রোমান এম্পায়ার ছিল অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য, ইস্টার্ন রোমান এম্পায়ার, সেটি টিকেছিল 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1453 এডি। ডিউরিং দ্য রেইন অফ এম্পারর জাস্টিনিয়ান I, দ্যাট ইজ 527 AD to 565 AD, the empire reached its greatest extent after reconquering much of Rome's western Mediterranean coast, including North Africa, Italy, Spain. অর্থাৎ এই যে বাইজেন্টাইন সাম্রাজ্যের একজন শাসক, যার নাম জাস্টিনিয়ান I, প্রথম জাস্টিনিয়ান, যিনি 527 থেকে 565 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন, এবং তার এই সময়কালে, জাস্টিনিয়ান I সময়কালে দেখা যায় রোমান সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটেছিল, গ্রেটেস্ট এক্সটেন্ট, সবচেয়ে বেশি দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। কত দূর ছড়িয়েছিল রোমান সাম্রাজ্য? ওয়েস্টার্ন মেডিটারেনিয়ান কোস্ট পর্যন্ত, তার মধ্যে আবার এসে গিয়েছিল নর্থ আফ্রিকা, ইটালি, স্পেন প্রভৃতি অঞ্চল। The Byzantine Emperor Justinian I in 529 AD appointed a 10-man commission to revive the Roman law and create a new codification of laws known as the Justinian Code. এই যে পূর্ব রোমান সাম্রাজ্যের শাসক বা বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসক জাস্টিনিয়ান I, তিনি 529 খ্রিস্টাব্দে 10 জন মানুষকে নিয়ে একটি কমিশন তৈরি করেন, এবং
সর্বত্র গোটা রোমান সাম্রাজ্যের মধ্যে একই আইন প্রযোজ্য করার জন্য, একই রকমের আইন কানুন চালু করার জন্য তিনি 10 জন মানুষকে নিয়ে একটি কমিশন তৈরি করেন এবং এটি জাস্টিনিয়ান কোড বা জাস্টিনিয়ানের আইনবিধি নামে পরিচিত। দ্য এম্পায়ার ডিক্লাইন্ড আফটার 1453 AD when the Turks captured Constantinople, অর্থাৎ 1453 খ্রিস্টাব্দ যখন অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল আক্রমণ করে, এবং তার ফলেই দেখা যায় 1453 খ্রিস্টাব্দে এই ইস্টার্ন রোমান এম্পায়ার বা পূর্ব রোমান সাম্রাজ্যেরও পতন ঘটে। নেক্সট পয়েন্ট, ইমার্জেন্স অফ দ্য অটোমান তুর্কস, অর্থাৎ অটোমান তুর্কসদের আগমন। দ্য অটোমান তুর্কস ওয়ার এ nomadic tribe of Asiatic horsemen with a fearsome reputation। এই যে অটোমান তুর্কিরা ছিলেন যাযাবর জাতি, যারা কি এশিয়ার অশ্বারোহী বাহিনীকে নিয়ে তৈরি করেছিলেন। On April 2, 1453 AD, Sultan Muhammad's army of 80,000 men laid siege to the city of Constantinople. The last Byzantine emperor, Constantine XI Palaiologos, fought bravely till the city fell in the hands of the Turks। এবং সালটা ছিল 1453। সেই 1453 খ্রিস্টাব্দের 2 এপ্রিল সুলতান মেহমেদের আর্মি 80,000 মানুষের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী নিয়ে যখন কনস্টান্টিনোপল আক্রমণ করে, তখন এই রোমান সাম্রাজ্যের বা বাইজেন্টাইন সাম্রাজ্যের যে লাস্ট এম্পারর, তিনি প্রথম দিকে সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তার সাম্রাজ্য তুলে দিতে বাধ্য হন। In 1453 AD, Sultan Mehmed II renamed Constantinople Istanbul. The Ottoman sultans were inspired by Islam। এবং তার পরবর্তীতে দেখাচ্ছে 1453 খ্রিস্টাব্দ। এই 1453 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সেকেন্ড তিনি এই কনস্টান্টিনোপলের নতুন নামকরণ করেন, নামটি ছিল ইসলামবুল। তবে এই যে অটোমান তুর্কসরা ছিলেন, অটোমান তুর্কি বা অটোমান সুলতানরা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, অর্থাৎ মুসলিম। দ্য নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন, দ্যাট ইজ ক্রুসেডস। ক্রুসেড মিন্স ধর্মযুদ্ধ, ধর্মকে কেন্দ্র করে বা একটি পবিত্র স্থান, সেই পবিত্র স্থানকে কেন্দ্র করে ওই পবিত্র স্থানটি কার দখলে থাকবে এই নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটিকে বলা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। জেরুজালেম হ্যাড বিন এ প্লেস অফ পিলগ্রিমেজ for the Christians from Europe, but by the 11th century the Muslim Turks ruled over that particular area. In 1095 AD, Pope Urban II called for a crusade to conquer Jerusalem for the Christians, the first crusade। জেরুজালেম একটি পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে ইউরোপ থেকে যারা খ্রিস্টান ধর্মের অনুরাগী ছিলেন, সেই খ্রিস্টান ধর্মের লোকেরা জেরুজালেমে তাদের তীর্থ করতে যেতেন। কিন্তু দেখা যায় 11th সেঞ্চুরিতে মুসলিম তুর্কস বা মুসলিম যারা তুর্কি শাসক, তারা এই জেরুজালেমকে দখল করে নেন এবং সেই কারণেই দেখা যায় 1095 খ্রিস্টাব্দে পোপ আরবান II তিনি তাদের এই যে পবিত্র ভূমি জেরুজালেম, সেটিকে আবার থেকে দখল করার জন্য, পুনর্দখল করার জন্য, নিজেদের আন্ডারে নেওয়ার জন্য যুদ্ধের কথা বলেন এবং সেটিকে বলা হচ্ছে প্রথম ক্রুসেড। The term crusade referred to the holy wars between the Christians of Europe and the Turkish Muslims for the reconquest of Jerusalem। ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে একটি পবিত্র যুদ্ধ, হোলি ওয়ার্স, একটি পবিত্র যুদ্ধ বিটুইন কাদের মধ্যে? বিটুইন দ্য ক্রিশ্চিয়ানস অফ ইউরোপ অ্যান্ড দ্য তুর্কিশ মুসলিমস, অর্থাৎ ইউরোপের যে খ্রিস্টান তাদের সঙ্গে ছিল তুর্কির মুসলিমদের মধ্যে। কেন? ওই জেরুজালেম যে পবিত্র স্থান, সেই জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য, জেরুজালেমে দখল নেওয়ার জন্য। জেরুজালেম ইজ দ্য হোলি ল্যান্ড ফর দ্য থ্রি মেজর আব্রাহামিক রিলিজিয়ন, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম। বিটুইন 1095 AD and 1291 AD, 8 crusades were fought, which had a great effect on the people of Europe। জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, এই যে তিনটি একেশ্বরবাদী ধর্ম, একজনকে ঈশ্বর মানা হয়, এই তিনটি ধর্মেরই পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম এবং এই জেরুজালেমকে দখল করার জন্যই দেখা যায় 1095 থেকে 1291 খ্রিস্টাব্দের মধ্যে 8টি ক্রুসেড হয়েছিল। এই সময়কালের মধ্যে প্রায় 200 বছর, এই 200 বছরের মধ্যে 8টি ক্রুসেড হয়েছিল এবং সেটি ইউরোপের
উপরে একটি বিরাট প্রভাব ফেলেছিল। কনসিকুয়েন্সেস কী প্রভাব পড়েছিল? ক্রুসেডস হেল্প ইন জেনারেটিং এ ফিলিং অফ ইউনিটি অ্যামাং দ্য পিপল অফ ইউরোপ। ক্রুসেড ইউরোপের মানুষের মধ্যে একটি ঐক্যবদ্ধতা বা একটি ঐক্যবোধ নিয়ে এসেছিল। বেশিরভাগ লোক যে একই ভাষায় কথা বলতেন, একই ধর্ম মেনে চলতেন, তাই দেখা গেছিল তাদের মধ্যে একটি আলাদা ইউনিটি এসে গেছিল। ট্রেড বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াজ রিওপেন্ড, অর্থাৎ পূর্ব বিশ্বের সঙ্গে পশ্চিম বিশ্বের, অর্থাৎ ইউরোপীয়দের সঙ্গে এশিয়া আফ্রিকার যে দেশগুলির তাদের মধ্যে একটি বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। মেনি ফিউডাল লর্ডস অ্যান্ড নাইটস লস্ট দেয়ার লাইভস ইন দেয়ার হোলি ওয়ার্স। এই যে ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধের ফলে বা ক্রুসেডের ফলে দেখা যায় অনেকগুলো সামন্ত প্রভু, ফিউডাল লর্ডস যারা ছিলেন, যারা নাইটস ছিলেন, তারা অনেকেই মারা গিয়েছিলেন। দ্য নেক্সট পয়েন্ট ইজ monasteries and nunneries. Within 500 years of the acceptance of Christianity by the Roman Emperor, almost all European states became Christian states. With the spread of Christianity, churches were established in villages, towns and cities all over Europe. অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রসারের 500 বছরের মধ্যেই দেখা যায় ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রগুলি খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়েছিল। অর্থাৎ বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্রের রাজারা খ্রিস্টান ধর্মকে মেনে নিয়েছিলেন এবং তার ফলস্বরূপ দেখা যায় গ্রাম, শহর, সর্বত্র সব জায়গায় খ্রিস্টান চার্চ এর প্রতিষ্ঠা ঘটেছিল। Some Christian priests lived among the people to serve them, while some others preferred to follow monasticism. কিছু খ্রিস্টান তারা মানুষের সঙ্গে বাস করতেন, আবার কিছু লোক জনবহুল এরিয়া থেকে বা মানুষ থেকে একটু দূরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বাস করতেন, যারা কি এই মনাস্টিসিজমে বিশ্বাসী ছিল। দ্য মেল ক্রিশ্চিয়ানস হু ফলো monasticism are called monks and their female counterparts are called nuns. যারা এই মনাস্টিসিজমে বিশ্বাসী ছিল, একটি নির্দিষ্ট মঠের মধ্যে বাস করত, সেই পুরুষ খ্রিস্টানদের বলা হতো মঙ্কস এবং যারা মহিলা ছিলেন তাদের বলা হতো নানস। দ্য প্লেস where the monks live is called monastery and the residence of nuns is called nunnery or convent. অর্থাৎ মঙ্কসরা বা খ্রিস্টান পুরুষরা যেখানে বাস করতেন, সেই নির্দিষ্ট এলাকার মধ্যে যেখানে বাস করতেন তাকে বলা হতো মনাস্টারি, এবং মহিলারা বাস করতেন তাদের বাসভূমিকে বলা হতো, তাদের ঘরকে বলা হতো নানারি। Another name of a monastery or a convent is abbey. The head of a monastery is called abbot and that of a convent is called abbess. এই মনাস্টারির বা কনভেন্টের আরেকটি নাম ছিল অ্যাবে, এবং এই মনাস্টারির যিনি হেড ছিলেন সেই পুরুষ হেডকে বলা হতো অ্যাবট এবং মহিলাদেরকে বলা হতো অ্যাবেস। সেন্ট অ্যান্টনি অফ থিপস organized the first order of Christian monk. So he is called the founder of the monasticism in Europe. থিবসের যে সেন্ট অ্যান্টনি ছিলেন তিনিই প্রথম খ্রিস্টানদের জন্য এই মনাস্টারির ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ একটি জায়গা যেখানে অনেকগুলো লোক, এ গ্রুপ অফ পিপল লিভিং ইন এ রিলিজিয়াস কমিউনিটি, একটি নির্দিষ্ট ধর্মের লোক যখন একসঙ্গে এক জায়গায় নির্দিষ্ট লক্ষ্যে বাস করে তখন তাকে বলা হয় অর্ডার, এবং এই ধরনের অর্ডারের প্রথম ব্যবস্থা করেছিলেন কে? সেন্ট অ্যান্টনি অফ থিপস। সেই কারণে তাকে বলা হচ্ছে দ্য ফাউন্ডার অফ মনাস্টিসিজম ইন ইউরোপ। দ্য লাস্ট পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন ইজ ইম্প্যাক্ট অফ মনাস্টারিজ। এই যে মনাস্টারিগুলো তৈরি করা হলো যেখানে মঙ্ক এবং নানরা বাস করতে লাগলো, তার প্রভাব কি পড়েছিল সমাজের উপরে, তারা কি কাজ করছিলেন বা তারা সমাজের উপরে বা সাধারণ মানুষের উপরে কেমন প্রভাব ফেলেছিলেন। Monasteries were large buildings surrounded by gardens, fields and ponds. Each monastery had a church, living quarters for the monk and nuns, a kitchen and a storeroom.
এই যে মনাস্টারি, যেটি একটি বড় জায়গাকে ঘিরে দিয়ে তৈরি করা হতো, চারিদিকে ঘেরা থাকতো, সারাউন্ডিং বাই গার্ডেন। এই মনাস্টারির চারিদিকে থাকতো গার্ডেন, ফিল্ড এবং পন্ড, এই সমস্ত কিছু নিয়েই একটা মনাস্টারি তৈরি হতো। এবং এই মনাস্টারির ভিতরে থাকতো চার্চ, তার সঙ্গে থাকতো মংসদের থাকার জন্য কোয়ার্টার, নানসদের থাকার জন্য কোয়ার্টার, এবং থাকতো রান্নাবান্না করার জন্য কিচেন, এবং থাকতো স্টোর রুম। Apart from religious related study, the priest taught subjects like history, philosophy, medicine, law and astrology. মনাস্টারির মধ্যে মঙ্ক বা নানেরা সাধারণ মানুষকে বিভিন্ন রিলিজিয়াস যে অ্যাডভাইসগুলো, ধর্মীয় যে উপদেশগুলো, সেগুলো তো দিতেনই, তার পাশাপাশি তারা বিভিন্ন বিষয়ে, যেমন হিস্ট্রি, ফিলোসফি, মেডিসিন, ল, অ্যাস্ট্রোলজি প্রভৃতি বিষয়ে তারা শিক্ষাদান করতেন। Monasteries also contributed to advancement in the field of art such as wood carving, glass and mural painting and architecture. অর্থাৎ এই মনাস্টারিগুলো শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল, এবং এই মনাস্টারিগুলোতেই উড কার্ভিং, গ্লাস, মুরাল পেইন্টিং, আর্কিটেকচার প্রভৃতিতে তারা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। The monks and nuns prepared handwritten copies of the Bible, Greek and Roman classic. যেহেতু তখনও ছাপাখানা আবিষ্কার হয়নি, যেহেতু বই ছাপার সিস্টেম ছিল না, তাই এই মঙ্ক এবং নানেরাই তাদের হাতেই তারা বাইবেল লিখতেন। এছাড়া গ্রিক এবং রোমান যে ক্লাসিকগুলো ছিল, যে সাহিত্যগুলো ছিল, সেই উপকথাগুলো ছিল, গল্পগুলো ছিল, তারা তাদের হাতের লেখার মাধ্যমেই লিপিবদ্ধ করে রাখতেন। The monks and nuns staged plays on the lives of saints to teach the importance of ethics and morals to the common people. এই মঙ্ক এবং নানেরা সাধারণ মানুষকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তারা নৈতিক শিক্ষা দিতেন, এথিক্স অ্যান্ড মোরালস শিখাতেন। There were priests called friars who used to move from place to place to help the people. They helped peasants in their work, cared for the sick and taught the children. এই মনাস্টারির মধ্যেই কিছু প্রিয়েস্ট ছিলেন, কিছু খ্রিস্টান ধর্মের অনুরাগী ছিলেন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন মানুষকে সাহায্য করার জন্য। তারা পিজেন্টস বা কৃষকদেরকে তাদের কাজে সাহায্য করতেন, অসুস্থদের সেবা করতেন বা বাচ্চাদের শিক্ষা দিতেন। অতএব আজকের ক্লাসে আমরা খুব সহজেই ছবির মাধ্যমে বুঝে নিলাম দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। নেক্সট ডে তোমাদের এই যে প্রথম চ্যাপ্টার যেটি বোঝানো হলো, রাইস অ্যান্ড স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি, এর উপরে যা যা কোশ্চেন হতে পারে সমস্ত কোশ্চেন উত্তর সহ আলোচনা করা হবে, যাতে করে একটি কোশ্চেনও তোমাদের আনকমন না থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।